আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইয়োর আশিক ভাইয়া। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের এইচএসসি 21 এর কেমিস্ট্রি সাজেশন এবং কেমিস্ট্রির দ্বিতীয় পত্রের সাজেশনের আরও একটি অধ্যায় যেটা আমি তোমাদেরকে পড়াতে চাইছিলাম, সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। এখন এই পরিবেশ রসায়ন থেকে কিন্তু ভাইয়া তোমাকে অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করতে হবে, কারণ তোমরা অনেকেই আসো যারা একটু পড়াশোনা কম করছিলে। আমি কিন্তু তাদের জন্যই ব্যাপারটা শুরু করছি। তো যারা পড়াশোনা কম করছিলে তারা মোটামুটি অনেকেই হয়তো বা অর্গ্যানিক কেমিস্ট্রি বা জৈবযৌগটা পড়ো নাই, কিন্তু তোমরা কিন্তু পরিবেশ রসায়ন এবং তড়িৎ রসায়ন এই দুইটা চ্যাপ্টার যদি একটু ভালো মতো পড়তে পারো, বুঝতে পারো। আমি কিন্তু অলরেডি তড়িৎ রসায়নের দুইটা পার্ট কিন্তু আমি চ্যানেলে আপলোড করে দিচ্ছি। তো তোমরা যারা এখনই দেখে ফেলতে পারো, দুইটা পার্ট যদি তুমি করো, ইনশাল্লাহ তুমি এখান থেকে খুব ইজিলি একটা কোশ্চেন অ্যান্সার করে ফেলতে পারবে, কোনো ডাউট নাই। তো এইবার আমরা সেই ধারাবাহিকতায় পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা করব। এই পরিবেশ রসায়ন থেকে কিন্তু প্রশ্ন আসার কয়েকটা পার্ট আছে, যে দুইটা কিন্তু কোশ্চেন হইতে পারে এবং খুবই সম্ভাবনা বেশি যে পরিবেশ রসায়ন থেকে দুইটা কোশ্চেন আসবে, আর তড়িৎ রসায়ন থেকে একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে, কিন্তু মিনিমাম একটা তো থাকবেই। মানে তুমি যদি পড়াশোনা নাও করো, পরিবেশ রসায়ন এবং তড়িৎ রসায়ন এই দুটো চ্যাপ্টার পড়ে অল্প একটু পড়াশোনা করে পরীক্ষার আগের 2 দিন যদি তুমি দেখো, তাও ইনশাল্লাহ দেখবা যে এই 2 দিনের প্রিপারেশন তুমি মোটামুটি পরীক্ষার হলে যায় নিজে কিছু লিখতে পারতেছো। তো ঠিক আছে, আমরা সেটাই আলোচনা করব, পরিবেশ রসায়নটা। এবং পরিবেশ রসায়নে কিন্তু আমাদের যে টপিকগুলো আছে তার মধ্যে কোথা থেকে সিকিউগুলো আসে আমি টাইপ করে তোমাদের প্রত্যেকবার দিই। তো এবারও কিন্তু আমি টাইপ করে দেবো যে কোন কোন টাইপের সৃজনশীল আমাদের আসে। তো আমরা সেটাই প্রথমে আলোচনা করব। তো আজকে আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করব। আমাদের এরপরের পার্টে হচ্ছে আমাদের পার্ট 2 আসবে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ভাইয়াকে অনেক সাপোর্ট করো, তোমাদের প্রতি আসলে ভাইয়া অনেক কৃতজ্ঞ। তো তোমরা এভাবে সাপোর্ট করতে থাকো, ভাইয়া তোমাদের প্রতি অনেক খুশি। তো চলো আমরা এখন দেখি হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারটা। এখন তোমাকে আমি যেটা শুরুতেই বললাম যে এই দেখো পরিবেশ রসায়ন, এখান থেকে আমাদের কয়টা টাইপ আছে সেটা বুঝতে হবে। তো এই চ্যাপ্টারে আমাদের যে টাইপ, সৃজনশীল আসার টাইপ, সেটা হচ্ছে একটা হচ্ছে কি ব্যাপন হার। তোমরা সবাই এই ব্যাপন হার যারা আগে পড়াশোনা করছো তাদের তো খুবই ভালো, ব্যাপন হারটা তোমরা পড়ছোই। এই ব্যাপন হারের টপিকটা আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। পাশাপাশি হচ্ছে ডাল্টনের সূত্র। এই যে আমাদের ব্যাপন হার, তারপরে ডাল্টন, এইটা হচ্ছে আমাদের সিকিউর একটা টাইপ। এখান থেকে আমাদের কোশ্চেনটা বেশি হয় যে ব্যাপন হার, ডাল্টনের যে আংশিক চাপ সূত্র, মোট চাপ, সেটা। এবং আমাদের এর পাশাপাশি এখানে যে আরও যে জিনিসটা আমাদের এমনিতেই শিখতে হয় এইগুলো পারার জন্য, সেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। এবং আদর্শ গ্যাস সমীকরণে হচ্ছে পিভি সমান এনআরটি, ওইখান থেকে আণবিক ভরটাও বের করাটা আমাদের জানতে হয়। তো সেটা আমি তোমাদেরকে শিখাই দেবো, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের যে ব্যাপারটা আসে, যেটা পরীক্ষায় আরেকটা টাইপ আকারে চলে আসে, সেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস এবং হচ্ছে বাস্তব গ্যাস। এবং এই দুইটা পোর্শন থেকে কিন্তু আমাদের এই চ্যাপ্টারে যাবতীয় সৃজনশীলগুলো হয়। এবং সম্ভাবনা খুবই বেশি যে আমাদের ব্যাপন হার, ডাল্টন এগুলো থেকে একটা সিকিউ থাকবে। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের যে ব্যাপারটা ছিল, যে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস থেকে বিচ্যুত কেন হয়, সেই ব্যাপারটা থেকে একটা কোশ্চেন থাকে প্রতি বছর। তুমি টেস্ট পেপারে যদি অ্যানালাইসিস করো, তুমি কিন্তু নিজেই বুঝতে পারবা যে আমাদের আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস থেকে ইজিলি একটা কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারবো চাইলে। তো এখান থেকে কী ধরনের কোশ্চেন আসবে, কী কী জিনিসপাতি থাকবে, সেটা আমাদের নেক্সট পার্টে আলোচনা করবোই। চলো আজকে তার আগে আমরা দেখি ব্যাপন হার আর ডাল্টন, এখান থেকে আমাদের কতটুকু জিনিস জানতে হবে। তুমি তার আগে পড়াশোনা নাও করো, কোনো সমস্যা নাই। তুমি শুধুমাত্র আজকের এই ভিডিওটা যদি একটু মনোযোগী দেখো, এই ব্যাপন হার আর ডাল্টনের আংশিক চাপ থেকে তুমি পরীক্ষায় কীভাবে সিকিউ অ্যান্সারটা করবা, অতটুকু জিনিস আমি তোমাকে অবশ্যই এখনই দিয়ে দিতে পারবো। তো আমরা এটা নিয়ে আলোচনা করবো। এছাড়াও আমাদের এই চ্যাপ্টারে কিন্তু আরও কয়েকটা ব্যাপার আমাদের শিখতে হয়, যে আমাদের গ্যাস, আদর্শ গ্যাস হচ্ছে গতিশক্তি, সিআরএমএস, একটু যে সূত্রগুলো বললেই তোমার মাথায় থাকবে, কোনো প্যারা না। পাশাপাশি আমাদের এই চ্যাপ্টারে আরও যেই জিনিসটা আমাদের আছে, সেটা হচ্ছে অ্যাসিড ক্ষার তত্ত্ব। তো ওই যে লুইস অ্যাসিড, ব্রনস্টেড লাউরি তত্ত্ব, তারপর হচ্ছে আরহেনিয়াস মতবাদ, তো ওগুলো একটু জাস্ট আমাদের কখন নম্বরের জন্য পড়তে হয়, আমি তাও যদি সুযোগ পাই তোমাদেরকে ওইটাও বলে দিব, সমস্যা নেই। আর আরেকটা জিনিস আছে, তুমি দেখবে তোমার চ্যাপ্টার লাস্টে যে পানির ক্ষরতা, স্থায়ী ক্ষরপানি, অস্থায়ী ক্ষরপানি, বিওডি, সিওডি, টিডিএস, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমার সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, শর্ট সিলেবাসে। তোমার কিন্তু এই যে আমি যে বললাম লাস্টে দুটো কথা, যে পানির বিওডি, সিওডি, টিডিএস এই একটা পার্ট, এবং যে হচ্ছে আমাদের অ্যাসিড ক্ষার তত্ত্ব এই যে একটা পার্ট, এই দুটো পার্ট তোমাকে অবজেক্টিভ এবং কখের জন্য অবশ্যই ভালো করে পড়ে ফেলতে হবে। কোনটা লুইস অ্যাসিড, কোনটা লুইস ক্ষার, কোনটা হচ্ছে এই ব্যাপারগুলো আমাদের একটু আইডিয়া রাখতে হবে। কারণ কি, যে এগুলো কিন্তু অবশ্যই অবজেক্টিভে চলে আসে, কখতে চলে আসে। তো তুমি যতটুকু পারো একটু নিজেই দেখে ফেলতে পারবা, হেডিং পড়লে হয়ে যাবে। তো আমি তোমাকে এই দুইটা পার্ট শেখাই দেবো, এবং যাতে তোমার পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যায়। তো ব্যাপন হার, ডাল্টনের আংশিক চাপ আমাদের পার্ট 1,
আর আমাদের পার্ট 2টা হবে আদর্শ গ্যাসের বাস্তব গ্যাসের কাহিনীগুলো নিয়ে, ওই যে আমাদের অ্যাভোগাড্রো বক্র হ্যান তেন ওগুলো আমাদের এইখানে আলোচনার ব্যাপার। তো আমরা আজকে চলো প্রথম পার্টটা দেখবো, ব্যাপন হার আর ডাল্টনের আংশিক চাপ সূত্র, এবং এইটা কিন্তু বেশি তোমাকে কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। আশা করা যায় এইটুকু দেখলে তোমার এই চাপ থেকে কোশ্চেন খুবই ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা। তো দেখো যে ব্যাপন হার বা ডাল্টনের এই জিনিসটা পড়ার আগে তোমাকে অবশ্য ভাই আবার কী করতে হবে, তোমার কয়েকটা জিনিসগুলো শিখাইতে হবে। তো চলো আমি তোমাকে এই জিনিসগুলো শিখাই দিচ্ছি। তার মানে আমরা আজকে আলোচনা করবো মেইনলি যে ব্যাপন হার আর আমাদের হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। এবার তোমার চ্যাপ্টারের নাম ভাইয়া পরিবেশ রসায়ন। তুমি শুরুতেই দেখবা যে এই চ্যাপ্টারে আমাদের আসলে আলোচনা করা আছে কি নিয়ে, যে গ্যাসের কিছু সূত্র ছিল। তো ওগুলো আমি একটু দ্রুত মনে করাই দিচ্ছি। কেন মনে করাই দিতে হবে? কারণ আমরা যখন ডাল্টন করবো, ব্যাপন হার করবো, আমাদের কিন্তু মাঝে মাঝে জিনিসগুলো প্রয়োজন হবে। তো তোমার যদি আগে মনে না থাকে আমি মনে করাই দিচ্ছি। তো দ্রুত একটা দেখে নিই যে প্রথমে ছিল আমাদের গ্যাসের সূত্রগুলো। তো আমি এটা ডিটেলস বলতেছি না, কারণ এটা তোমাদের সবারই মোটামুটি জানা। ফিজিক্সেও তোমাদের কিন্তু আদর্শ গ্যাস পড়ার সময় বলছিলাম। তো তুমি ডিটেলস দেখছো, ওখানে তুমি একটু চেক করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আপাতত যেটুকু আমার দরকার হচ্ছে আমি তোমাকে মনে করাই দিই। তো দেখো গ্যাসের সূত্রগুলোর মধ্যে ছিল শুরুতেই বয়েলের সূত্র ছিল। তো আমরা বয়েলের সূত্রে কী লিখছিলাম সেইটা জাস্ট একটু লিখে দিচ্ছি। বয়েলের সূত্রের কাহিনীটা ছিল কি, যে চাপ আর আয়তন পরস্পর ব্যস্ত অনুপাতিক, এবং সেইখান থেকে আমরা পাইছিলাম এই জিনিসটা, মনে আছে না তোমাদের, P1 V1 = P2 V2। তো কোথায় কীভাবে কাজে লাগবে আমরা পরে দেখবো নি। বয়েলের সূত্র পরে আমাদের একটা ছিল কি, চার্লসের সূত্র। চার্লসের সূত্রে কি থাকে, চাপ স্থির থাকে। চাপ স্থির থাকলে আমাদের এদের মধ্যে সম্পর্কটা দাঁড়ায় কীরকম, যে V1/T1 = V2/T2। এটা আমাদের প্রয়োজন হবে চ্যাপ্টারে অঙ্ক করার সময়। তো একটু তাই তুমি মনে করে রাখতেছি বয়েল চার্লস। এবার আমাদের ছিল কি, রেনোর চাপীয় সূত্র বা গেলিসকের সূত্র। রেনোর চাপীয় সূত্র আমি লিখলাম হচ্ছে চাপীয় সূত্র বলি আমরা এটাকে, যে রেনোর চাপীয় সূত্র। তো চাপীয় যে সূত্রটা ছিল সেটার মধ্যে কাহিনী ছিল কি, P/T এর, এবং চাপ আর তাপমাত্রাও আসলে কি সমানুপাতিক। তাহলে P1/T1 = P2/T2। এবং এইটা একটু ভালো করে আপাতত মনে রাখো, কারণ আমরা যখন এই যে ডাল্টনের সূত্রটা পড়তে যাব অঙ্ক করার সময় কিন্তু আমাদের এই চাপীয় সূত্রটার প্রয়োজন হবে এই অধ্যায়ে বেশি অনেক। তো আমরা একটু মনে রাখি যে P1/T1 = কী হবে, P2/T2, যেখানে P1 মানে আদি চাপ আদি তাপমাত্রা, এই দেখো P2 হচ্ছে শেষ চাপ, T হচ্ছে শেষ তাপমাত্রা। এরকম আমাদের একদম বেসিক জিনিস আমাদের সবাই মোটামুটি জানা, তাহলে কোনো প্যারা নেই। তো আমি একটু মনে করে দিলাম বয়েল চার্লস চাপীয় সূত্র। এরকম আমরা আরও কয়েকটি সূত্র কিন্তু ছিল। এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে কি, এটাও মনে করে দিই আমি তোমাকে, যে ব্যাপন হারের আগে আরেকটা ছোট্ট জিনিস। এই যে আমরা 3টা সূত্র লিখলাম, এই 3টা কিন্তু সমন্বয় করে একটা সূত্র লেখা যায়, যাকে আমরা বলি কি বলতো, যে সমন্বয় সূত্র। আর সমন্বয় সূত্র কীরকম ছিল, P1 V1 T1 = P2 V2 কত T2। এটা ছিল আমাদের সমন্বয় সূত্র। এবং আরও একটা সূত্র যেটা আমাদের অবশ্যই জানা আছে সবারই মোটামুটি, সেটা কি আদর্শ গ্যাস সমীকরণ, PV = nRT। PV = nRT। যেটা কোনটার পরিচয় কি সেটা আমি তোমাকে জানাই দিব, সমস্যা নেই। আর n যদি দেওয়া না থাকতো আমরা কী করতাম, n = লিখতাম W/m, n = W/m। তো PV = nRT আর n = W/m, যেখানে W মানে ছিল আমাদের ভর আর mটা ছিল কি বলতো ভাই, যে আণবিক ভর। আচ্ছা ফাইন, এটুকু আমাদের ছিল, আমাদের মনে পড়ছে ভালো। আর এইখান থেকে আমাদের ব্যাপন হারের যে ব্যাপারটা সেটা আমরা আগে দেখে আসো। তো ব্যাপন হার থেকে কীরকম কথাবার্তা আমাদেরকে বলবে। তো ব্যাপন হারের এই জিনিসটা দেখার আগে ব্যাপন হারের যে সূত্রটা আছে গ্রাহামের ব্যাপন হার, তো বিজ্ঞানী গ্রাহাম এই ব্যাপন হার নিয়ে একটা সূত্র দিছিল, সেটা আমি তোমাকে ছোট্ট করে বলি। তবে কী ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষা আসে সেটা তোমাকে বলবো। তো গ্রাহাম যেটা বলছিল যে নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো গ্যাসের ব্যাপন হারটা যে হবে, তো ব্যাপন হারটা মানে কি, যে কোনো একটা গ্যাস কত তাড়াতাড়ি ছড়ায় পড়তেছে। আমরা মোটামুটি সবাই বুঝি যে ব্যাপন হার মানে কি, যে ব্যাপিত হওয়া। ব্যাপিত হওয়া মানে কি, ছড়িয়ে পড়া, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া। আমরা যদি একটা সেন্টের বা স্প্রে থেকে যদি আমরা গ্যাস স্প্রে করি, তাহলে গ্যাসটা কি আস্তে ছড়ায় পড়ে না? বা তুমি যদি রুম স্প্রে যদি করো, দেখবা কি তুমি এখানে রুম স্প্রে করলে তোমার একটা নির্দিষ্ট দূরত্বে যাইতে কিন্তু সময় কিন্তু লাগে। তার মানে একটা গ্যাস যে বের হচ্ছে, এই গ্যাসটা কিন্তু একটা যাইতে বা ব্যাপিতে একটু সময় লাগে। তাহলে এই যে গ্যাসটা ব্যাপিতে সময় লাগতেছে, মানে যে গ্যাসটা ছড়াই পড়তেছে, গ্যাসটা ব্যাপিত হচ্ছে, এই যে গ্যাসটা এরকম ব্যাপিত হওয়ার যে হার মানে কি, যে 1 সেকেন্ডে কতটুকু ছড়াচ্ছে বা কে কত দ্রুত ছড়াচ্ছে। আমি 2টা গ্যাস স্প্রে করলাম, তো কোন গ্যাসটা কত দ্রুত ছড়াই পড়তেছে সেটা আমরা কীভাবে বের করতে পারি, ব্যাপন হার থেকে, যে কার ব্যাপিত হারটা বেশি।
তো এই বিজ্ঞানী গ্রাহাম আমাদের কী করছিল, এই গ্যাসের ব্যাপন হারের এই সূত্রগুলো দিছিল। এখান থেকে আমরা চাইলে বের করতে পারি যে গ্যাসের ব্যাপন হারটা কত, কোন গ্যাসের ব্যাপন হারটা কত, এবং এই ব্যাপন হারটা কার উপর নির্ভর করে সেটা নিয়েই কিন্তু গ্রাহাম সূত্র দিছিল। এবং তিনি কি বলছিলেন, ওই দ্রুত একটু মনে করাই দিই যে গ্রাহামের ব্যাপন হার, আমরা ব্যাপন হার কীভাবে প্রকাশ করি হচ্ছে আর দিয়ে, ব্যাপন হার রেট। তাহলে আর ব্যস্তানুপাতিক, তিনি বলছিলেন যে আর ব্যস্তানুপাতিক হচ্ছে কি, যে ঘনত্ব। বলছিলেন যে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ কোনো গ্যাসের ঘনত্ব যদি বেশি হয় তো তার ব্যাপন হারটা কম হবে, আর কোনো গ্যাসের ব্যাপন হারটা যদি বেশি হইতে হয় তাহলে অবশ্যই তার ঘনত্বটাকে কম হইতে হবে। তার মানে উল্টা আর কি, ঘনত্ব বেশি হলে ব্যাপন হার কম, ঘনত্ব যদি কম হয় ব্যাপন হারটা বেশি, মানে পাতলা হইলে, ঘনত্ব কম হইলে তাড়াতাড়ি ছড়াই পড়বে, এটাই তিনি বলছে আর কি। এবং তাদের সম্পর্কটা কি খালি ব্যস্তানুপাতিক না, বর্গমূল টর্গমূল আমাদের সাথে আছে। তো ভালো, এবার আমরা এই জিনিসটাকে আবার লিখতে পারি কীভাবে, তো আমি এখান থেকে সরাসরি লিখে দিই, অর্থাৎ কিন্তু এই কথাটা বলছিলেন, তো এই কথা থেকে আমরা সরাসরি এরকম লিখতে পারি। তো মনে করি আমি একদম সরাসরি সূত্রকে লিখলাম হচ্ছে R2/R1, তাহলে ইকুয়ালটা আমরা কী লিখতে পারবো, ইকুয়ালটু লিখতে পারবো হচ্ছে √, দেখো আমাদের √, ছিল না, এটার মধ্যে R2R1 মানে কি, যে একটা গ্যাসের ক্ষেত্রে R1, ভিন্ন একটা গ্যাস নিলাম তার ব্যাপার একটা ভিন্ন হবে, তো R2 লিখলাম আমরা। তো দুইটার অনুপাত যদি আমরা লিখি তাহলে আমাদের কীরকম আসবে হচ্ছে আমাদের এরকম, যে এই যে উপরে আসবে কত, আমাদের উপরে আসবে D1, নিচে আসবে কত D2, অর্থাৎ কোনো গ্যাসের যে ব্যাপন হারটা হবে সেই ব্যাপন হারটা ঘনত্বের ব্যস্তানুপাতিক। তুমি এভাবে মনে রাখবা, ব্যস্তানুপাতিক যেহেতু, তার মানে 2/1 যদি থাকে তাহলে হবে কত 1/2। তুমি যদি উল্টা লিখতা, যে অনেকে আবার জিজ্ঞেস করে ভাইয়া আমার বইয়ে তো আমি এরকম পড়ছি, আমার বইয়ে আবার এরকম লেখা R1/R2, তাহলে এটা তো উল্টা লেখলো কেন? কাহিনী হচ্ছে ভাই লিখতেই পারে, তুমি নিজেও লিখতে পারবা, তুমি জাস্ট মনে রাখবা ব্যাপারটা, বেসিক জিনিসটা আইডিয়া রাখবা যে ব্যস্তানুপাতিক বলছে তাহলে 1/2 লিখছি, তাহলে এখানে তোমাকে চেঞ্জ করে লিখতে হবে D2/D1। তো এটা তুমি খেয়াল রাখতে হবে, এটা খুবই কমন সিলি জিনিস, তারপরে তোমরা অনেক সময় জিজ্ঞেস করো। তো এভাবে মনে রাখবা যে গ্যাসের ব্যাপন হারটা আসলে কি ঘনত্বের ব্যস্তানুপাতিক, আর ব্যস্তানুপাতিক মানে কি, আর 2/1 যেহেতু, তাহলে এখানে আসবে কত 1/2, তার মানে এই যে প্রথম গ্যাসের ব্যাপন হারটাই যে ঘনত্ব, দ্বিতীয় গ্যাসের ব্যাপন হারটা এই যে তার ঘনত্ব, ব্যস্তানুপাতিক আর কি। এবং একইভাবে আমরা খালি ঘনত্ব না, আমরা এই জিনিসটা লিখতে পারি আর কী দিয়ে বলো তো, আমরা লিখতে পারি আরও আণবিক ভর দিই, এবং আমরা লিখব যে M1/M2। তবে খেয়াল রাখতে হবে আমি এই পাশে কী লিখছি, R2/R1 লিখছি, তার মানে এই পাশে M1/M2 লিখতে হবে, কারণ এই গ্যাসের ব্যাপন হারটাই ভরেরও, এই যে আমাদের আণবিক ভর, এই ভরেরও ব্যস্তানুপাতিক। ভর বেশি হইলে আস্তে আস্তে ছড়ায়, আর যদি ভর কম হয় দ্রুত ছড়ায় আর কি। তার মানে এটা আমরা চাইলে মনে রাখতে পারবো। এবং আরও একটা জিনিসও আমাদের দরকার হয় যে ব্যাপন হার থেকে, সেটা হচ্ছে সময়, এবং সময়ের সাথেও ব্যস্তানুপাতিক। কারণ কি চিন্তা করো, ব্যস্তানুপাতিক তাহলে আমাদের একটু উল্টা লিখতে হবে, ব্যস্তানুপাতিক আমি এখানে 2/1 লিখছি, তাহলে অবশ্যই এখানে লিখবো তো 1/2। আচ্ছা ফাইন। তো ব্যস্তানুপাতিক কাহিনীটা কি, মানে সময়ের কাহিনীটা কি, সময়ের কাহিনীটা হচ্ছে কোনো একটা গ্যাস ছড়াচ্ছে তার যদি বেশি সময় লাগে তার মানে কি ব্যাপন হার কম, আর যদি গ্যাসটা ছড়াইতে যদি কম সময় লাগে তার মানে কি দ্রুত ছড়াইছে, ব্যাপন হারটা বেশি। তার মানে এইভাবে আমরা মনে রাখবো, এবং আমাদের ফর্মুলা দাঁড়ালো কি, এই লাইনটা আমাদের মনে রাখতে হবে। আসলে আলটিমেটলি এইটুকু জিনিস মনে রাখতে হবে যে কোনো গ্যাসের ব্যাপন হারটা তার ঘনত্বের উপরও নির্ভরশীল, আণবিক ভরের উপরেও নির্ভরশীল, এবং সময়ের উপরেও নির্ভরশীল। এবং মজার ব্যাপার, এই দেখো আমাদের এই যে ঘনত্ব এবং আণবিক ভর, এদের মাথার মধ্যে রুট আছে, আর টি এর মাথার মধ্যে কিন্তু রুট নাই, এটা খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই খেয়াল রাখবা যে আমি এই পাশে কী লিখতেছি, বইয়ে কি এই পাশে এরকম লিখছে নাকি 1/2 দিয়ে লিখছে, যেভাবে লিখুক তুমি খালি মনে রাখো ব্যস্তানুপাতিক, কাজ শেষ। 2/1 হলে 1/2 হবে, 1/2 হলে 2/1 হবে, উল্টা হবে, জাস্ট শেষ। এইটা তোমাকে ফার্স্ট অফ অল তোমাকে মনে রাখতে হবে। আমি বুঝলাম ভাই, ঠিক আছে মনে রাখলাম, ঘনত্ব, আণবিক ভর, সময়, এভাবে মনে রাখলাম, ব্যাপন হারটা এরকম ব্যস্তানুপাতিক। ভালো, পরীক্ষায় কীভাবে আসবে, পরীক্ষায় আমাদের করবে কি পাত্রটা দিয়ে দিবে, বলবে যে এই দুইটা গ্যাসের মধ্যে কার ব্যাপন হার বেশি ব্যাখ্যা করো, অথবা বলবে এই যে একটা পাত্র আছে, এই পাত্রটার গ্যাসের ব্যাপন হারটা বের করো, এরকম কোশ্চেন আমাদের আসবে। তো এরকম কোশ্চেন তোমাকে দেখাবো, এখনই দেখাবো, কোনো সমস্যা নেই। তার আগে এইটুকু তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, কোনো গ্যাসের ব্যাপন হারটা, গ্রাহাম কী বলছিল, গ্রাহামের সূত্র খুব ভালো করে পড়ে যাবে, পরীক্ষা কিন্তু ক নম্বরে আসবে, যে কোনো গ্যাসের ব্যাপন হারটা এর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ R2/R1 সমান √D1/D2 √M1/M2 T1/T2। রুটটা খালি কার মধ্যে আছে, ধরো ডি আর এম, তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো, এই যে ডি এম, ডিতে হচ্ছে দাদি, এম হচ্ছে মা, দাদি আর মায়ের মাথার মধ্যে সবসময় কি কাপড় থাকে, সবসময় রুট থাকবে আর কি। তো এটা হচ্ছে টি, এটা হচ্ছে তুমি আর কি।
আচ্ছা, তো একটু মনে রাখতে পারো চাইলেই তোমার ইচ্ছা। ফাইন, এবার আমরা দেখি যে আসলে এখান থেকে আমাদের কী ধরনের কোশ্চেন আসে, এবং এটা করলে আমাদের দুইটা লাভ হবে। একটা কি, এই যে আমাদের পিভি সমান এনআরটি এই ব্যাপারটা, যে WM আণবিক ভর বের করাটা পরীক্ষায় সরাসরি বলে উদ্দীপকের এ পাত্রের গ্যাসের আণবিক ভরটা নির্ণয় করো, তার আণবিক ভরটা নির্ণয় করতে হয়। তো সেটাও দেখা হয়ে যাবে, পাশাপাশি আমাদের ব্যাপন হারের কাহিনীটাও হয়ে যাবে। তারপর আমরা ডাল্টনেরটাও দেখে ফেলবো। তো আশা করি এইটুকু তুমি বুঝতে পারছো। তো এবার আসো আমরা একসাথে একটা কাজ করি, যে সরাসরি এক্সাম্পল দেখি, একটু এক্সাম্পল দেখি। আচ্ছা, এটা তো মনে আছে তোমাদের খাতায় উঠে ফেলো। আর তোমরা কিন্তু চাইলে এগুলো খাতায় যে লিখতেছো, লেখার পরে কিন্তু আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে তুমি কিন্তু চাইলে পোস্ট করতেই পারো, যেন তোমাদের অন্য যে বন্ধুগুলো আছে তারাও যেন এটা দেখে উপকৃত হইতে পারে। তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই, কোনো জোর জবরদস্তি নেই। তোমার যদি ভালো লাগে তুমি করতেই পারো, কোনো সমস্যা নেই। আর আমি তোমাকে বলবো না যে হ্যাঁ করতেই হবে, তোমার ইচ্ছা। আচ্ছা ফাইন, দেখো এবার আমরা কি করি, যে একটা পাত্র নেই, যে পাত্র থেকে আমরা আণবিক ভরটা দিয়ে দিবে, বের করতে বলো তো কীভাবে বের করে দেবে। তো সাপোজ এই হচ্ছে, আমি একটা পাত্র নিলাম, দুইটা পাত্র নিয়ে আসো। তো আমি বললাম কি, এই যে আমাদের পাত্রটা, এই পাত্রে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোর পরিমাণ কি কতটুকু আছে আমি বলে দিয়ে আসো। তো ফার্স্ট অফ অল বললাম এই পাত্রটা, যে এই পাত্র আমাদের এটা হচ্ছে এ পাত্র, এটা হচ্ছে আমাদের বি পাত্র। তো এই পাত্রের মধ্যে আমাদের যে গ্যাসটা আছে সেই গ্যাসের টেম্পারেচার 25 ডিগ্রি। বি পাত্রের মধ্যে যে গ্যাসটা আছে সেই পাত্রের টেম্পারেচার কত, ধরলাম 27 ডিগ্রি। আর আমি বললাম এই পাত্রে যে গ্যাসগুলো আছে সেই পাত্রে যেগুলো যে চাপ দিচ্ছে, গ্যাসের চাপ বললাম 700 মিলিমিটার পারদ চাপ। আর বললাম এই পাত্রে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো কত চাপ দিচ্ছে, ধরলাম আমি হচ্ছে কত, যে হচ্ছে 100 কিলো প্যাসকেল। এটা বললাম যে এই পাত্রে গ্যাসের চাপ, এই পাত্রে গ্যাসের চাপ দুটো বলে দিলাম। এবং বললাম আমি আরও, যে তোমাকে কি বললাম বলো তো, যে এই পাত্রে কতটুকু গ্যাস আছে, বললাম 0.8 গ্রাম গ্যাস আছে। আমি বললাম এই পাত্রে গ্যাস আছে হচ্ছে 0.10 গ্রাম গ্যাস আছে। তোমরা আর কি ইনফরমেশনও বলে দিচ্ছি আমি, যে আয়তনটা বলে দিলাম। বললাম এই পাত্রে আয়তনটা হচ্ছে 100 সিসি, এই পাত্রে বললাম আয়তনটা হচ্ছে 2 DM কিউব। ফাইন, আমাকে ইনফরমেশন কিছু দেওয়া আছে, চাপ, আয়তন, তাপমাত্রা সব দেওয়া, আমাকে সব দিয়ে দিছে। এখন আমাকে কী কী কোশ্চেন করতে পারে এবং এখান থেকে আমরা আরও কী কী জিনিসপাতি তোমাকে শিখাই দেবো। দেখো, এবং এই সেম জিনিস কিন্তু তোমার ফিজিক্সেও কাজে লাগে। এবার আমাকে এক নম্বর বললো কি, যে এখান থেকে কোশ্চেনটাই, আচ্ছা স্টার্ট দিয়ে লিখি। তো এক নম্বর বললো কি, এই যে এই পাত্রটা দেখি, বললো এই পাত্রটির যে গ্যাস, তার আসলে এই পাত্রটির আণবিক ভর নির্ণয় করো। এই পাত্রটির বলতে কি, এই পাত্রটি গ্যাসের। তো ফাইন, এই পাত্রটির গ্যাসের আণবিক ভরটা কত তো বের করতে বললাম আমাদের। তারপরে আমাদের বললো যে এই দুইটা পাত্রের, এ ও বি পাত্রটির গ্যাসের, বা কোন গ্যাসের, এ ও বি পাত্রটির মধ্যে, এ ও বি পাত্রটির মধ্যে কার বা কোনটির ব্যাপন হার বেশি, এ আর বি পাত্রটির মধ্যে কোনটির ব্যাপন হার বেশি। এই পাত্রটির আণবিক ভর কত জিজ্ঞেস করছে, হচ্ছে এই পাত্রটির গ্যাসের আণবিক ভর কত বলছে, এই বিয়ের মধ্যে কোনটার ব্যাপন হার বেশি হবে। অথবা থেকে বলছে এরকম বলতে পারে আমাদের, যে আমরা ব্যাপন হার, এটা তো বললাম, এটা মুছে দিয়ে আমরা সমস্যা নেই। আসলে এইবার ওরা বললো কি, এরকম একটা সেম জিনিস, এখানে একটা পাত্র আঁকলো তারা, বললো সি পাত্র, এখানে একটা তীর চিহ্ন দিল। বললো কি তারা, যে এই যে এইটুকু সমান সমান দূরত্ব, সি মাঝখানে পাত্র আছে। তো বললো কোন গ্যাসটি আগে সি পাত্রে পৌঁছাবে, এইটা আমি কোশ্চেন দিয়ে দেয়। তাহলে কোন গ্যাসটি আগে সি পাত্রে পৌঁছাবে, কোন গ্যাসটি আগে সি পাত্রে পৌঁছাবে। একই কাহিনী, তুমি বলতো ভাই কোন গ্যাসটা আগে পৌঁছাবে, যার বেগ অনেক বেশি বা যে অনেক দ্রুত ব্যাপিত হয় বা যার ব্যাপন হার বেশি সে আগে পৌঁছাবে। তার মানে এই কোশ্চেন বের করতে বলা আর এই কোশ্চেন বের করতে বলা একই কথা, জাস্ট বুঝে নিতে হবে যে আসলে বের করতে বললোটা কি। আমরা এটা কিন্তু পরীক্ষার মধ্যে বুঝি না, এই জন্যই তোমার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে তোমাকে অনেক বেশি টেস্ট পেপার সলভ করতে হবে। টেস্ট পেপার সলভ করবো, তুমি দেখবা যে হ্যাঁ একই কথা ভিন্ন ভিন্নভাবে কিন্তু চাইলেও একই জিনিসই বের করতে হচ্ছে, তখন তুমি এটাকে সলভ করে নিতে পারবা। আচ্ছা এবার তাহলে দেখো কী কোশ্চেন বললাম, যে এই পাত্রটি গ্যাসের আণবিক ভর কত, এ ও বি এর মধ্যে কোনটার ব্যাপন হার বেশি, অথবা বললাম যে কোন গ্যাসটা আগে সি পাত্রে পৌঁছাবে।
তো এখন আমরা আসলে একটা বের করি, এবং এটা বের করতে যাই তোমার যত বেসিক জিনিস জানা লাগে ওইটা আমি তোমাকে শিখাই দেবো, কোনো সমস্যা নেই। তো প্রথমে বলছে ফার্স্ট অফ অল যে এই পাত্রটির আণবিক ভর কত, এই পাত্রটি যে গ্যাস তার আণবিক ভর কত। তোমাকে ফার্স্টেই দেখতে হবে যে কী কী ইনফরমেশন আমার কাছে অ্যাভেলেবল, চাপ দেওয়া, তারপর হচ্ছে কত গ্রাম দেওয়া, আয়তন দেওয়া, আর হচ্ছে টেম্পারেচার দেওয়া। এখন আণবিক ভর বের করতে বলছে, দেখো তো এই চেনা চেনা লাগে কিনা, পিভি সমান এনআরটি আমরা জানতাম, এন সমান ডাব্লিউএম লেখা যায়, তাহলে আমরা লিখবো কি সরাসরি যে আমরা জানি যে পিভি ইকুয়াল টু হচ্ছে এন আর টি। এখানে এই যে এন, এই এনের পরিবর্তে আমরা কী লিখতাম, এন সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে এম, এটা কি থাকবে আমাদের ডাব্লিউ বাই এম আর টি। এবার আমি যদি এখান থেকে এমটা বের করতে চাই, তাহলে আমি এমটা বের করবো কীভাবে, পিভিটা এখানে গুণ ছিলই যে এখানে চলে আসবে, এমটা এখানে চলে আসলো, তাহলে সরাসরি লিখতে পারবো আমরা এরকম ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। কেউ চাইলে কিন্তু সরাসরি ওটা লিখতেই পারতো, কোনো সমস্যা নাই, স্যার রাগ করবে না। তাহলে এম সমান সমান ডাব্লিউ আর টি বাই পিভি। এখন যখন আমি মান বসাইতে যাব, ভ্যালু বসাইতে যাব, তখন দেখো আমার কী দরকার, ডাব্লিউ দেওয়া গ্রামে কোনো সমস্যা নাই, আর টি পিভি ভিন্ন ভিন্ন এককে আছে। আর আমাদের যেটা সমস্যা হয় অঙ্কেতে, একক আমরা কনভার্ট করতে পারি না, যে কোন একক কীভাবে আমি কী করবো, কোনটায় কিসে নিব, এইটা আমাদের ঝামেলা হয়। তো এটা আমি তোমাকে সর্ট আউট করে দিচ্ছি, তাহলে এই অঙ্কে আর কখনো সমস্যা হবে না। এবং একইভাবে ফিজিক্সে যে আদর্শ গ্যাস, সেখানেও তুমি একইভাবে সর্ট আউট করতে পারবা। তো তার আগে চলো আমি এককের কাহিনী তোমাকে দেখাই যে কীভাবে করবা। তো এরকম আমরা মনে মাথায় রাখি, কোনো সমস্যা নেই। আসলে এককের কাহিনী তোমাকে আমি একটু দেখাই দিই আগে, যে একক আমরা কীভাবে সলভ করব। তার আগে আর এর কাহিনীটা আমি একটু বলে দিই তোমাকে, যে আর এর কাহিনীটা কখন আর এর কোন মানটা নিব, এটা অনেকেই কনফিউশনে পড়ো তোমরা। তো খুব ভালো করে মনে রাখবো, যারা আমার আগের ক্লাসগুলো করছো তারা তো আশা করি ক্লিয়ার আর এর ব্যাপারটা নিয়ে। তো যারা করো নাই তারা আরেকবার দেখতে পারো, আমি ছোট্ট করে দেখাই দিই যে আর আসলে আমরা এরকম বলতাম না 0.0821 একটা মান লিটার অ্যাটমসফিয়ার এককে, এটার একক কী হইতো আমাদের, যে লিটার এটিএম পার মোল পার কেলভিন। ছোটো করে লিখলাম, সমস্যা নেই, প্যারা নেই, মুখে বললাম তো। আর এখানে আরেকটা মান কী হয় আমাদের, যে 8.314 জুল পার মোল পার কেলভিন এককে, জুল পার মোল পার কেলভিন। যাই হোক সমস্যা নেই, তোমার দুইটা মান তুমি নিজেও জানো যে আর আমরা বেসিক্যালি এই দুটো বেশি ব্যবহার করি। একটা হচ্ছে 0.0821 আর হচ্ছে 8.314। একক সহ মনে রাখতে হবে তোমাকে, 0.0821 হলে লিটার এটিএম, আর 8.31 হলে জুল বা জুল এককে আমরা বসাই যখন। এবার আমাকে জানতে হবে যে আমি আর যখন এই মানটা বসাবো, তখন কোনটা কিসে বসাইতে হয়। খুবই ক্লিয়ার করে তুমি জানে রাখতে পারো যে আর এর যদি আমি মানটা বসাই 0.081, আমি চাপের মান আর যাই বসাই, আমাকে বসাইতে হবে একদম ডাইরেক্ট এটিএমই বসাইতে হবে, অন্য কোনো অপশন আমাকে অ্যাভেলেবল না। চাপ যদি আমি মানে আর যদি 0.02 লিখি, তাহলে আমাকে চাপের মান এটিএমই বসাইতে হবে মাস্ট। আর যদি আমি আয়তনটা লিখি, তাহলে আয়তনের মানটা আমাকে লিটারেই বসাইতে হবে, অন্য কোনো কিছু বসানোর সুযোগ নেই। তাহলে লিটার এককে বসাইতে হবে, চাপটা এটিএমে। তুমি এভাবে মনে রাখবা, আর এর মান যদি এইটা হয়, তাহলে চাপের মান এটা, আয়তনের মান এটাই মাস্ট। আর তাপমাত্রা তো কেলভিনেই হয় সবসময় জানোই, তাপমাত্রা লিখলাম না। ঠিক একইভাবে আর ইকুয়াল টু যখন এটা লিখছি আমরা, তখন চাপের মান কোন এককে হবে, তখন চাপের মান হবে প্যাসকেল এককে। আয়তনের মান কোন এককে হবে, আয়তনের মান হবে মাস্ট মিটার কিউবে। তার মানে তোমার কাছে কিন্তু ব্যাপারটা এখন অনেক ইজি, যে আমাদের কাছে আর কনফিউশন নেই যখন কখন কোন বসাবো। তোমার আমি সলভ করে দিলাম যে আর ইকুয়াল টু এত, যখন আর ইকুয়াল টু 0.021, চাপের মান অবশ্যই এটিএমই বসাইতে হবে, আয়তনের মান অবশ্যই লিটারে বসাইতে হবে। মানে এই সাইড মানে এইটা মনে রাখতে হবে, আমি যেখানেই বসাই মান যেখানেই থাকুক, কনভার্ট করে আমাকে এই একটা সাইড বানাইতে হবে, কখনো মিক্স করা যাবে না। চাপের মান বসালাম এইটা, আয়তন বসালাম এইটা, এটা বসালাম এইটা, করা যাবে এক সাইড। তার মানে সবসময় হইলে দাগের এই সাইড হবে, হয় এই সাইড না হয় এই সাইড, একদম ক্লিয়ার কাট কথাবার্তা। আর ইকুয়াল টু 8.314 আমরা কখন বসাবো, যখন একটু দেখো জুল, তখন এসআই একক, তো চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। তো আমরা প্যাসকেল এককেই বসাবো, কিলো প্যাসকেল থাকুক আর যাই থাকুক প্যাসকেলেই আনতে হবে। তাহলে আমাদের দাঁড়ালো কি, যে চাপের মানটা প্যাসকেলে আর আয়তনের মানটা মিটার কিউবে, মিটার কিউব, আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব। তো এইটা তুমি আগে মনে রাখো, যে আমাকে এই হয় এই সাইড বসাইতে হবে, না হয় ওই সাইড বসাইতে হবে। এখন কোশ্চেন, ভাই আমার তো মান ভিন্ন ভিন্ন এককে আছে, তাহলে আমি এগুলোতে কনভার্ট করবো কেমনি, এটা তোমাকে অবশ্যই জানতে হবে এখন। তো কনভার্সনটাও আমি তোমাকে দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। তার আগে এইটা মাথায় খুব ভালো করে ঢুকাই নাও, যে আমাদের হয় আর এর এই সাইড হবে, না হয় ওই সাইড হবে। তো আসলে আমরা উপরেই তোমাকে কনভার্সন আমি শিখাই দিচ্ছি, তো আমরা সেই পাত্র আপাতত মুছে দিই, আমাদের একটু জিনিস থাকুক। এবার তোমাকে আমি কয়েকটা একক শেখাচ্ছি, যে চাপের যে একক, তাহলে চাপের কী একক তুমি জানো ভাইয়া, যে চাপের যে নর্মাল এককগুলো, তো চাপের এককগুলো আমি একটু লিখে দিচ্ছি দ্রুত, যে চাপের একক বা কনভার্সন তুমি কীভাবে করবা।
নর্মালি আমরা জানি চাপের একক কি এটিএম, তারপরে প্যাসকেল, ওগুলা। তো বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ হচ্ছে 1 এটিএম। বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ কত? যদি কখনো বলে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে কী হবে? 1 এটিএম। এবার স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ যদি 1 এটিএম হয়, তাহলে 1 এটিএম মানে হচ্ছে, আবার আমরা একটা জিনিস জানি, 1 এটিএম যেই কথা, আর 10⁵ প্যাসকেলও এক কথা। তার মানে 1 এটিএম মানে 10⁵ প্যাসকেল। 2 এটিএম মানে কত? 2 × 10⁵ প্যাসকেল। 5 এটিএম মানে কি? 5 × 10⁵ প্যাসকেল। এই একটা জিনিস গেল। এরপর আমাদের আরও জিনিস আছে, পারদচাপ। মানুষের পারদচাপে দিয়ে দেয়, তো পারদচাপে দিলে 76 সেন্টিমিটার পারদচাপ মানে আবার 1 এটিএম বা 10⁵ প্যাসকেল। তার মানে সবাই সমান সমান। এটা যে কথা, এটা একই কথা, এটা একই কথা। কিন্তু যদি বলতাম 75 সেন্টিমিটার পারদচাপ, তাহলে কিন্তু এক কথা হইতো না। কনভার্ট করে নিতে আমরা যে আসলে 75 সেন্টিমিটার মানে কত এটিএম। এবার একইভাবে আমি যদি সেন্টিমিটার পারদচাপ না বলে মিলিমিটার পারদচাপ বলি, তাহলে আসবে কত? 760 মিলিমিটার পারদচাপ। এটা কিন্তু আরও আছে। মিলিমিটার পারদচাপ, আমাদের আছে বার, আমাদের আছে টর। বারের ব্যাপারটা কি, যে 1 এটিএম মানে অ্যাপ্রক্সিমেটলি 1 বারের মতোই, তাহলে 1.01 বার, বা আমরা 1 বারই লিখতে পারি আর কি। আরও আছে টর, দিকে যাইতে হয় আমাদের। মোটামুটি তুমি এই কয়েকটা মনে রাখো। আর তুমি যদি এটাও মনে রাখতে না চাও 1 এটিএম 1 বার, কোনো সমস্যা নেই, তুমি এইটা একটু ভালো করে মনে রাখো, আমাদের এইটা দরকার হবে কিন্তু। তাহলে লাস্ট বারের মতো বলি, 1 এটিএম মানে 10⁵ প্যাসকেল, 1 এটিএম মানে 76 সেন্টিমিটার পারদচাপ, 1 এটিএম মানে 760 মিলিমিটার পারদচাপ। তাহলে দেখতে হবে কোন এককে আছে, সেন্টিমিটার পারদচাপ, মিলিমিটার পারদচাপ, প্যাসকেল, এটিএম বা কোথায় আছে। তো কনভার্টটা কীভাবে করবো? কনভার্সন খুবই সহজ, ওই কিনে করে ফেলবা। যে আমরা জানি কি, যে 760 মিলিমিটার পারদচাপ মানে 1 এটিএম। আবার আমাকে যদি পরীক্ষায় এরকম বলা থাকতো, যেমন এখানে আমাদের যেটা বলছে, আসলে আমরা সেটা বের করে ফেলি। বা বলছে 760 মিলিমিটার পারদচাপ, তাহলে আমি যে অঙ্কটার জায়গায় বসাবো WRT/PV, তো আমাকে আগে মাইন্ডসেট করতে হবে আমি যে এইখানে বসাবো, আমি কি এই সাইড নিয়ে কাজ করব, আমি কি বাম সাইড নিয়ে কাজ করব, নাকি আমাদের ডান সাইডের যেই পোর্শনগুলো সেটা নিয়ে কাজ করব। তাই এবার তোমাকে ফার্স্টে বুঝতে হবে। তো আমরা এখানে একটা কাজ করে আসো, এই যে এই বাম সাইড নিয়েই কাজ করি। তো আমাকে বলছে 760 মিলিমিটার পারদচাপ, বাম সাইড নিয়ে কাজ করবো কেন আমরা? এই যে আর এর মান বসে না, তো আর এর মানটা তুমি ওরা উদ্দীপকে বলে দেয় না আপাতত, তো আমি আমার ইচ্ছা মতো বসাইতে পারবো। ওইটা বসালেও হইতো, এইটা বসালেও হইতো। যদি এইটা বসাই এই অনুযায়ী মান বসাইতে হবে, ওইটা বসালে ওই অনুযায়ী মান বসাইতে হবে, তাহলে মিলে যাবে, কোনো সমস্যা হবে না। তোমাদের সুবিধার জন্য আমি আলাদা করে দিলাম, হয় এই সাইড না হয় ওই সাইড, খেয়াল রাখবা। এবার আসো আমরা দেখি হচ্ছে, তো মনে করো আমি আর বাম সাইড প্রথমটাই বসালাম, মনে করো প্রথমটাই বসালাম 0.0821 বসালাম, ভালো। আর তাপমাত্রা বসে কত? 25 ডিগ্রি, তবে 298 কেলভিন। তাপমাত্রা নিয়ে কোনো কনফিউশন নেই, একদম কেলভিনে বসাবো। এবার ডাব্লিউ এর মানটা, তো ডাব্লিউ বলেছে 0.8 গ্রাম, তো এখানে ডাব্লিউটাকে কেজি বানানোর দরকার নেই, কারণ গ্রাম বানালে আমাদের আণবিক ভরের মানটাও গ্রামে আসবে, কোনো সমস্যা নাই। এইবার আসে আমরা চাপ। আমি যেহেতু 0.02 লিখেই ফেলছি, তার মানে কিন্তু এই সাইড নিয়েই কাজ করতে হবে। দেখো এই সাইডে চাপের মান কত? 1 এটিএম। কিন্তু তোমার চাপের মানটা তুমি খুঁজবে এবার, না তোমার তো এটিএমে নাই, তাহলে এটিএম বানাইতে হবে। কীভাবে বানাবো? এই যে এইটুকু তুমি মুখস্থ রাখবা, যে 760 মিলিমিটার পারদচাপ মানে 1 এটিএম। তাহলে 700 মিলিমিটার পারদচাপ মানে কয় এটিএম? তুমি লিখতেই পারো চাইলে, যে 760 মিলিমিটার পারদচাপ মানে 1 এটিএম। সুতরাং একে কত আসবে? 1/760। সুতরাং 700 কত আসবে? কী হবে? জাস্ট গুণ করে দেবো আমরা 700/760। তো সামারি হচ্ছে এত কিছু তুমি কী তুমি করতেই পারবা। আর সামারিটা শুনে রাখো, যখন কখনো চাপ বানাইতে বলে, এটিএম বানাইতে বলে, আমাদের সেন্টিমিটার পারদচাপ, মিলিমিটার পারদচাপ, তখন আমি দেখবো আমার কোনটা দেওয়া, মিলিমিটার পারদচাপ। তো মিলিমিটার পারদচাপ থাকলে আমি কী করবো, কি যেই মিলিমিটার পারদচাপ দেওয়া সেটাকে আমরা ভাগ দেবো 760 দিয়ে। ওই কি নিয়মিত সেরে দাঁড়াইছিল আমাদের, তো সরাসরি মনে রাখবো আমরা এখন থেকে, যে এটা যে আদর্শ মান, মিলিমিটার পারদচাপের যে আদর্শ মান, সেইটা দিয়ে ভাগ করে দিই, একদম ডিরেক্ট এটিএম চলে আসবে, একদম ডিরেক্ট কত এটিএম চলে আসবে আমাদের। তাহলে ছিল পি এর মানটা 700 মিলিমিটার পারদচাপ। তো 700 মিলিমিটার পারদচাপ মানে তো আমার হবে না, বসালে হবে না, আমি এটা বসাইছি, এটিএম বসাইতে হবে। করবো কি আমরা, এটা যে আদর্শ মান 760, এটা ভাগ করলে ডিরেক্ট এটিএম চলে আসবে, শেষ। এবার আসো আমরা ভি এর মানটা যাবো, তার আগে আমরা চাপের আরও কয়েকটি একটু প্র্যাকটিস করাই দিই, তোমার ঝামেলা না হয়। মনে করো তোমাকে এই যে 700 এটিএম বা 700 মিলিমিটার যে পারদচাপটা, মনে করো এবার তোমার কী করতে হয়েছে, এটাকে প্যাসকেল বানাইতে হবে। প্যাসকেল কীভাবে বানাবো? আবার আগের মতোই, যে 700 মিলিমিটার বা 760 মিলিমিটার পারদচাপ মানে 10⁵ প্যাসকেল, একে কত আর 700-তে কত বের করতে পারবা। তো ডিরেক্ট টেকনিক বলে দিচ্ছি,
যে তুমি কী করবা সেন্টিমিটার বা এবং সেন্টিমিটার ক্ষেত্রে কিন্তু সেমই আসবে, একই স্টাইলই হবে, একই প্রসিডিউরই হবে। 760 মিলিমিটার পারদচাপ মানে কি, আমরা 760কে বা 700কে ভাগ দিলাম 760, এটা আমাদের আসলে এটিএম বলছিলাম, সরাসরি ভাগ দিলে আসবে এটিএমে, কিন্তু চাইছে প্যাসকেল, এই জন্য তোমার করতে হবে কি 10⁵ দিয়ে গুণ দিতে হবে। তুমি এটাকে অন্য স্টাইলে মনে রাখতে পারো সরাসরি করার জন্য, ঐকিক তুমি তো পারবোই, ইজি, কোনো সমস্যা নেই, কিন্তু একটা তুমি খুব দ্রুত লেখার জন্য মনে রাখতে পারো। তুমি করবা কি, তুমি দেখবা আগে তোমার কোনটা আছে, তো লিখে ফেললা, তোমার তো হয় প্যাসকেল না হয় এটিএম, এখানে বানাইতে হবে। তুমি যেটা করবা যে এটা হচ্ছে আদর্শ মান, মিলিমিটার পারদচাপ, তাহলে মিলিমিটার আদর্শ মান কত জানি, হ্যাঁ মনে করবো যে 760, ওটা থেকে ভাগ দিব। তারপর তুমি দেখবো আমি বানাইতে চাই কিসে, আমি বানাইতে চাই হচ্ছে এটিএমে, তাহলে এটিএম বানাইতে এটিএমে আদর্শ মান 1, তাহলে এটাতে গুণ দিয়ে দিবা। পরে তোমার মনে পড়লো না আমি এটিএম বানাইতে চাই না, মানে চাই প্যাসকেলে, তুমি ভাগ দিলে আগে আদর্শ যে মানটা ছিল মিলিমিটার বলো, তাই মিলিমিটারের আদর্শ মানটাতে ভাগ দিলাম। যদি মনে করেন কিসে বানাতে চাই, আমি মানে চাই প্যাসকেলে, প্যাসকেলে বানালে প্যাসকেলে যে আদর্শ মান সেটাতে গুণ দিয়ে দিব। এই যে এটা কিন্তু আসলে ঐকিক নিয়মই করলাম, শর্টকাটে ঐকিক নিয়মটা করলাম আর কি, তুমি চাইলে ফলো করতে পারো। অথবা তুমি আরেকটা দেখাই, আমাকে বললো কি যে সেন্টিমিটার পারদচাপ, তো মনে করে বললো আমাদের এরকম যে 72 সেন্টিমিটার পারদচাপ, তো 72 সেন্টিমিটার পারদচাপ আমি চাচ্ছি কি, সে এটিএমে চাচ্ছে, মনে করো এটিএম চাইলে কী করবো আমরা, যেটা দেওয়া আছে সেন্টিমিটার পারদচাপ ওটার আদর্শ মান হচ্ছে 76 দিয়ে ভাগ দিব, আর আমি বানাইতে চাই হচ্ছে এটিএমে আদর্শ মান তো 1, তাহলে 1 দিয়ে গুণ দিলাম, শেষ। আবার দেখো আমাকে বললো কি এটা প্যাসকেল বানাও, আমি কী করবো 72 সেন্টিমিটার পারদচাপকে আমি লিখলাম, এটার যে আদর্শ মান ছিল 76, এটাতে ভাগ দিলাম, প্যাসকেল বানাইতে বলছে, তাহলে প্যাসকেলের জন্য 10⁵ দিয়ে গুণ দিবে, সে শর্টকাট, তুমি এক লাইন লিখে ফেলতে পারবা যে এটিএম প্যাসকেল। তো আশা করি বুঝতে পারছো কীভাবে প্যাসকেল, এটিএম, সেন্টিমিটার পারদচাপ, মিলিমিটার পারদচাপকে কনভার্ট করতে হয়। তাহলে পারবা আশা করি। তো চাপের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। তাহলে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে দেখলাম আর এর মানটা আমি লিখলাম 0.021, তখন এই সাইড নিয়ে কাজ করতে হবে, চাপের মানটা এটিএমে তাহলে ছিল 700, আর আমরা জানি কি 700 বলে কী করতে হয়, আদর্শ মানদের ভাগ করতে হয়, এটিএম মিলে 1 দিয়ে গুণ করতে হয়, তো 1 দিয়ে গুণ করা না করে একই কথা। এবার হচ্ছে আয়তনের ব্যাপারটা, এখন আমাদের আয়তনটা শিখতে হবে, আয়তন শিখলে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে এবার এইটুক তুমি তো বুঝলা খুবই ভালো, এবং এইটা আমাদের এই কনভার্সন করাটা খুবই জরুরি, কারণ আমরা যখন প্রত্যেকটা অঙ্ক করবো ডাল্টন বা হচ্ছে গ্রাহাম এগুলো করার সময় কিন্তু বারবার কনভার্ট করে নিতে হবে, তোমাকে এই জিনিসটা পাকা থাকতে হবে। তো এইটুকু ভালো করে প্র্যাকটিস করবো, মাথায় রাখবা। এবার আসলে আমরা দেখি আয়তনেরটা, যে আমাদের আয়তনের একক কী ছিল, যে আয়তনের একক ছিল আমাদের কি লিটার, মিলিলিটার। তো আমি একটা দিয়ে শুরু করি, মনে করো তো লিখলাম 1 লিটার ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, যে 1000 মিলিলিটার, আমরা সবাই জানি। তো 1 লিটার মানে হচ্ছে, আমরা সহজ করেই লিখি তোমাদের জন্য, একই কথা, কোনো সমস্যা নেই। 1 লিটার মানে 1000 ml, তো ভালো। আর 1 লিটার মানে হচ্ছে 1000 সিসি। এখন অনেক সময় সিসি থাকে, যেমন 100 সিসি, তো অনেক সময় সিসি থাকে, আমরা দেখে ভাবি কি আল্লাহ আর কি নাকি, কারণ খুবই সহজ, সিসি যেই কথা আর এমএল একই কথা, কিউবিক সেন্টিমিটার আর মিলিলিটার একই জিনিসে আসবে। 1 ml মানে 1 সিসি, ওভাবে মনে রাখবা। তাহলে 1000 ml মানে কি 1000 সিসি, সিম্পল জিনিস। তো 1 লিটার মানে এত। আর একটা জিনিস, 1 লিটার যেই কথা আর ডেসিমিটার কিউবও কিন্তু ভাইয়া সেম কথা। এবার আমাদের দেখো এখানে উদ্দীপক লেখা 2 ডেসিমিটার কিউব, তো 2 লিটার থাকলে তুমি যতটুকু না ভয় পাইতা, ডিএম কিউব থাকলে তুমি একটু ভয় পাওয়া যাবে, আরে কীভাবে কী করবো। কাহিনী হচ্ছে সেম, লিটার আর ডেসিমিটার কিউব সেম, লিটার আর ডিএম কিউব সেম, তো ভালোভাবে মনে রাখবা। তাহলে কী বললাম, যে লিটার 1 লিটার মানে 1000 ml বা 1000 সিসি বা 1 ডিএম কিউব 1 লিটার মানেই, আর 1 লিটার মানে কত মিটার কিউব সেটাও আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। মনে রাখবা যে মিটার কিউব হচ্ছে বড় একক, তাহলে 1 লিটার মানে হচ্ছে 1000 লিটার মানে 1 মিটার কিউব, তাহলে আমাদের 1 লিটার মানে কত 10⁻³ মিটার কিউব। তো এটা মনে রাখবো যে 10⁻³ মিটার কিউব মানে হচ্ছে 1 লিটার। আর আরেকটা জিনিস খুব দ্রুত মনে রাখবো, অর্থাৎ দাঁড়ালো আমাদের 1 লিটার, এটা দাঁড়ালো 1 লিটার সমান এত। তাহলে 1 মিটার কিউব যদি বলে আর লিটার বানাইতে বলে, তাহলে 1000 লিটার, তাহলে 1 মিটার কিউব সমান 1000 লিটার। এই দুইটা লাইন তুমি মনে রাখবো খুব ভালো করে, যে মিটার কিউব থেকে লিটার বানাইতে গুণ করতে এত দিয়ে, আর এটাতে এত দিয়ে গুণ করতে হয়। তো এটি মনে রাখতে পেরেছিলাম আমরা। আসলে দেখি কীভাবে কী করা যায়। মান বসালাম, এটা বসালাম, চাপ বসালাম, বাকি এবার আয়তন। তো আয়তন যে বসাইতে যাব, আয়তনের জিনিসটা দেখো তো 100 সিসি, কিন্তু আমি কি জানি যে আর এর মানটা 0.081, তাহলে আমার তো শখের এই পাশ, তাহলে এটিএম বসাইছি, লিটার বসাইতে হবে।
বলছে 1000 সিসি, সিসি দেখে তো তোমার মাথা নষ্ট, সিসি আবার কি, সে কিউবিক সেন্টিমিটার বা এমএল। তুমি বলো যে 100 ml থাকলে তুমি লিটার বানাতে কী করতে, 1000 দিয়ে ভাগ দিতে না, তো এখানে 1000 দিয়ে ভাগ দিব, তাহলে আসবে কত 100 সিসি বা 100 ml, ভাগ দিলাম কত 1000 দিয়ে, শেষ আমাদের লিটার চলে আসলো। এই যে আমরা জানি যে 1 লিটার মানে কি 1000 সিসি বা 1000 ml, তো আমি ml থেকে লিটার বানাতে ভাগ দিয়ে দিলাম 1000 দিয়ে, সবাই আমরা মোটেই জানি বুঝি। আর একটু প্র্যাকটিস করি আমরা। তো মনে করো আমাদেরকে বললো কি যে 5 ডেসিমিটার কিউব, তাহলে 5 ডেসিমিটার কিউব বললেই তুমি এটা কাইটা দিয়ে লিখবা কি 5 লিটার, শান্তি আমার, লিটার আমি ভালো বুঝি, তো 5 লিটার। তারপরে অথবা আমাকে এরকম বলতে পারে যে হচ্ছে 2 মিটার কিউব, 2 মিটার কিউব মানে কত লিটার, তুমি মনে রাখবা 1 মিটার কিউব মানে 1000 লিটার, তাহলে 2 মিটার কিউব মানে কি 2000 লিটার, সিম্পল জিনিস। আরেকটা দেখাই যাবে পরীক্ষা বেশি আসে, তো বলবে কি যে 100 সিসি, তো মনে করো তুমি সমীকরণের ওই পাশ নিয়ে কাজ করতেছিলা, তো সিসিকে তো আমাদের কী বানাইতে হবে, মিটার কিউব বানাইতে হবে। সিসি থেকে মিটার কিউব যাওয়ার জন্য সরাসরি লিখে রাখো যে 1 সিসি ইকুয়াল টু 10⁻⁻6 মিটার কিউব, তার মানে এইটা তুমি সরাসরি মনে রাখো, সিসি হচ্ছে 10⁻⁻6 মিটার কিউব, 1 সিসি মানে 10⁻⁻6 মিটার কিউব। তবে 200 সিসি বললে 100 সিসি বললে তুমি জাস্ট কী করতে 10⁻⁻6 দিয়ে গুণ করে দিতা, কাজ হয়ে যেত। তার মানে এই আমাদের কিন্তু আয়তন রিক্স একক ছিল, মিটার কিউব এসআই একক, যেখানেই থাকুক এসআই একক বা আর এর ওই যে 8.31 নিলে মিটার কিউবই আনতে হবে মাস্ট। আর কীভাবে নিব আমরা এই কনভার্টগুলো একটু শিখবো, তাহলে আমরা নিতে পারবো আর কি, আশা করি। আমরা আমাদের বলে দিলাম যে এমএল থাকে বা সিসি থাকে, 10⁻⁶ দিয়ে গুণ করবা শেষ। যদি থাকে মনে করো যে এরকম লিটার, বলো কি 2 লিটার বা 2 ডেসিমিটার কিউব বলছে, কিন্তু মাত্র দরকার মিটার কিউব, ডেসিমিটার কিউব মানে কি, ডেসিমিটার মানে লিটার, 2 লিটার, 2 লিটার কী করবা, এই যে আমরা জানি 1 লিটার মানে 10⁻⁻3, তাহলে 2 লিটার মানে কত হবে 10⁻2 × 10⁻3 মিটার কিউব। মনে রাখবা যে এমএল থেকে মিটার কিউব বানাইতে কী করতে হয়, বা সিসি থেকে মিটার কিউব বানাইতে 10⁻⁶ দিয়ে গুণ করতে হয়, আর লিটার থেকে মিটার কিউব বানাইতে 10⁻³ দিয়ে গুণ করতে হয়। তো এটা খুব ভালো করে মনে রাখো। তো আমরা এটুকু জানলেই চাপ আর আয়তনের কনভার্সনগুলো শিখে ফেলতে পারলাম আর কি। তো আশা করি বুঝতে পারছো। তো এবার আসো দেখো, তো আমরা একটু সামারি করি। এই পার্টটা শিখলে কিন্তু আমাদের বেশ এই চ্যাপ্টার অধিকাংশ জিনিসই শেখা হয়ে গেল। এখন জাস্ট আমরা সূত্র বসাবো, অঙ্কন করবো, কাজ শেষ। এইটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবং এইখানে কিন্তু আমরা বুঝি না দেখেই অঙ্কগুলো করতে সমস্যা হয়, আটকায় যে দেখে দেখে করতে হয়। এই জন্য আমরা এই ব্যাপারটাকে ভালো করে আয়ত্ত করে নেব, তারপরে অঙ্ক করতে গেলে এখন জাস্ট সূত্র বসাবো, অঙ্ক হয়ে যাবে। তো আমাদের কী বলছিল 1 নম্বর অঙ্কটাই, এ পাত্রটির আণবিক ভর নির্ণয় করো। আমি দেখলাম এই পাত্রে চাপ আছে, তাপমাত্রা, আয়তন সবই আছে। তো আমি বসাতে গেলাম পিভি সমান এনআরটি, পিভি সমান W/m × RT, তাহলে এম সমান W/RT/PV, মানগুলো বসাই দিলাম। মান বসানোর আগে আমরা চেক করে নিলাম যে আমি আর কোন মানটা বসাইতে চাই। দেখলাম আমাদের এখানে এটিএম বানানো সহজ হবে, এমএল আছে তাহলে লিটার বানানো সহজ হবে, তাহলে এমএল থেকে লিটার বানানো, এটিএম বানানো যদি সহজ হয় তাহলে কি এটা কাজ করলে বেশি সুবিধা হবে। ওটা করলেও হয়তো সেম জিনিসে আসতো, কনভার্সন এই জন্য শিখালাম। তো এখন যে কোনোটা নিয়ে কাজ করতে পারবা। তাহলে লিখলাম আমি 0.021 এটিএম লিটার বসালাম, তাহলে এইভাবে বসাই দিলাম, কাজ শেষ। এটা হিসাব করে আমাদের কী চলে আসবে বলতো, যে গ্যাসের ব্যাপন হারটা চলে আসবে। তাহলে এই যে গ্যাসের ব্যাপন হারটা পেয়ে গেলাম, কাজ শেষ। এটা ছিল আমাদের প্রথম অঙ্কটা। এই পাত্রটির আণবিক ভর নির্ণয় করো। এই পাত্রটির গ্যাসের আণবিক ভর আমি বের করে ফেললাম, এই যে M1টা বের করে ফেললাম, বা এটা বের করে ফেললাম আর কি আমরা, বা M1টা বের করলাম। এবার দেখো আমাদের পরটা বলছে যে এ ও বি এর মধ্যে কোনটির ব্যাপন হার বেশি। আমাদের জিজ্ঞেস করছে এ ও বি এর মধ্যে কোনটার ব্যাপন হার বেশি। তাহলে আমরা কী করবো, কেমনে বুঝবো কোনটার ব্যাপন হার বেশি। একটু আগে ভাই আমরা এটাকে দেখে আসলাম না, যে ব্যাপন হারটা নির্ভর করে কার উপরে, আণবিক ভরের উপরে। R2/R1 সমান √M1/√M2। আমি যদি কোনোভাবে দুইটা পাত্রের আণবিক ভর বের করতে পারি, তাহলেই তো আমি কোনটার ব্যাপন হার বেশি বলতে পারবো। তো দেখবো আমরা যে কোনটার আণবিক ভরটা বেশি, কোনটার কম। তাহলে এই যে আমরা একইভাবে গ নাম্বার যে করলাম, এটা আমরা কী লিখবো, ঘ নাম্বার যদি থাকতো লিখতাম কি, প্রথম পাত্রের আণবিক ভর বের করলাম। একইভাবে আমরা সেম প্রসিডিওরে দ্বিতীয় পাত্রেরও কি আণবিক ভরটা বের করতে পারবো। M সমান কি আসবে W/RT/PV। তখন মান বসাবো কোনগুলো, এই যে এই পাত্রের মানগুলো বসাবো। কিন্তু মান বসানোর সময় আগের মতোই সাবধান, যে কোন এককে নিব সেই এককটা কনভার্ট করে নিতে হবে। তো লিটার আছে, প্যাসকেল, কিলো প্যাসকেল আছে, কিলো প্যাসকেল থেকে কোনটা কী নেব তোমাকে নিজে বুঝতে হবে। তাহলে তুমি আরেকবার আমি এটা আরেকটু দেখাই দিই ছোট্ট জিনিসটুকু, যে তুমি কীভাবে নিবা। তোমরা আমি M2 বের করবো, সরাসরি বের করি, তোমাদের এককটা বোঝানোর জন্য আমি আরেকবার দেখাই। তাহলে W/RT/PV, তো মান মনে করে বসাচ্ছ। W এর মান কত, W এর মান হচ্ছে
0.1, তো 0.1 গ্রাম। আর এর মান কোনটা নিবা বলো? আর এর মান যেটা নিবা সেই অনুযায়ী কাজ করতে হবে। তো মনে করো আমরা প্যাসকেল নিলাম, কথার কথা, তো 8.314 নিলাম। এবার টি এর মান কত? 25 ডিগ্রি 27 ডিগ্রি মানে কত? 300 কেলভিন নিলাম। এবার হচ্ছে পিভি, আমি আর এর মান এইটা নিচ্ছি, তার মানে কি অবশ্যই আর এর মান এইটা নিচ্ছি, মানে অবশ্যই প্যাসকেল আর মিটার কিউবে নিতে হবে, এটাই তো আসল কাজ। তো দেখো আমাদের কী আছে, 2 ডিএম কিউব আছে, তাহলে আমি আচ্ছা চাপের মানটা আছে কত? 1000 কিলো প্যাসকেল, 100 কিলো প্যাসকেল। আর 100 কিলো প্যাসকেলকে যদি আমি কী করি, 1000 দিয়ে গুণ করি, তাহলে আমাদের কি প্যাসকেল চলে আসবে। কিলো প্যাসকেল থেকে প্যাসকেল নিতে 1000 দিয়ে গুণ করতে হয়, কিলোমিটার থেকে মিটার নিতে 1000 দিয়ে গুণ করি আমরা, ওইরকম প্যাসকেল হলো। কিন্তু আমার দরকার কি? হ্যাঁ প্যাসকেল তো দরকার আমার, ইএস প্যাসকেল দরকার, 8.2 বসাইছি, তো ভালো। এবার আমার দরকার আয়তন মিটার কিউবে। আয়তন মিটার কিউবে কেমন না, একটু আগে বললাম ডেসিমিটার কিউব মানে কি আসলে লিটার, আর লিটার থেকে মিটার কিউব নিতে যে কত দিয়ে গুণ করতে হয়? 10⁻⁻3। তো মুখস্থ করে ফেলবা, কাজ শেষ। এই যে আমি দুই পাত্রের M1 আর M2 বের করলাম, দুই পাত্রের জন্য আমি M1 আর M2 বের করলাম। এখন আমি লিখবো কি, আমরা জানি গ্রাহামের ব্যাপন সূত্র জানি যে কোনটার ব্যাপন হার বেশি হবে, সেটা হচ্ছে R2/R1 এর অনুপাত বের করবো আমি। M1 M2, এই যে M1 বের করলাম, এই যে এখান থেকে M2 বের করলাম, এগুলো বসাই দিবা, নিজেই বুঝতে পারবো যে কে কার কত গুণ। অথবা আরেকটা নিনজা টেকনিক বলি, সেটা হচ্ছে তুমি বের করবা, বের করার পরে দেখবে কার ব্যাপন হারটা কম বা কারটা বেশি। কথার কথা ধরে নিলাম যে M1 যে ব্যাপন হারটা সেটা আসছে কত? 10, আর M2 এর ব্যাপন হারটা আসছে 12, সাপোজ ধরে নিলাম আমরা। এখন এই দুটার মধ্যে কার ব্যাপন হারটা বেশি বা কার কম, তুমি লিখবে কি, আমরা জানি আর সমানুপাতিক 1/√m। তো এম এর সাথে ব্যাপন হার ব্যস্ত অনুপাতিক, তো এম এর মানটা যদি কম হয়, এম এর মানটা যদি কম হয় ব্যাপন হার বেশি হবে। দেখো তো কার এম এর মানটা কম? 10, প্রথম পাত্রেরটা এম এর মান কম, তো লিখবি যেহেতু ব্যস্ত অনুপাতিক সুতরাং বাংলা লিখে দিবা যে যার ব্যাপন হার কম তার যার আণবিক ভর কম তার ব্যাপন হারটা বেশি হবে। তো উদ্দীপকের 1 নং পাত্রে আণবিক ভরটা কম, সুতরাং তার ব্যাপন হারটা বেশি, এরকমভাবে লিখে দিলে কিন্তু হয়ে যাবে। কেন বললাম? কারণ অনেকে এটা বুঝে না যে R2/R1 যে করবো, এনে যে মান আসবে, মনে করি গুণটা কীরকম আসলো, যে 0.21, R1টা কিন্তু গুণ দিল, তাহলে আমার দাঁড়ালো কি R2 সমান এত। এখন অনেকেই বুঝে না যে ভাই তাহলে কি R1টা বড় হলো না R2 বড় হলো, প্যাস লাগে যায়। এই জন্য তুমি যারা এগুলো বুঝো না, কোনো সমস্যা নেই, তোমার বোঝা উচিত, কিন্তু যারা বুঝো না প্যাস লাগে, তো কি আর করার ভাই, তোমরা এইভাবে বলে দিবা, কোনো সমস্যা নেই, ফুল অ্যান্সারই পাবা, ফুল নাম্বার পাবা। তুমি দেখবা যে প্রথম পাত্রে আণবিক ভর কত, দ্বিতীয় পাত্রে আণবিক ভর কত লিখবা। আমরা জানি গ্রাহামের ব্যাপন সূত্র হতে আর সমানুপাতিক 1/√m, অর্থাৎ এম এর মানটা যদি কম হয়, আণবিক ভর কম হয়, ব্যাপন হার বেশি হয়। তাই আমরা কী করবো, ব্যাপন হার এম এর মান কম হলে ব্যাপন হার বেশি হবে, তাহলে সেই অনুযায়ী দেখবো কার এম এর মানটা কম তার ব্যাপন হারটা বেশি। তাহলে গেল আণবিক ভর বের করতে হলে পারবো, আমরা বেসিক্স কথাটা শিখছি আমরা, এবং এইটাই কিন্তু মেইন কাজ ছিল আজকের, ব্যাপন এই যে তোমাকে কনভার্সনগুলো শেখানো। আর এ ও বি এর মধ্যে কোনটার ব্যাপন হার বেশি, এটা একইভাবে দুইটা পরীক্ষা যখন দেখবা কোনটার ব্যাপন হার বেশি বলছে, তুমি নগদে কী করবা, এম এর মানটা আণবিক ভরটা বের করবা। আর আণবিক ভর যদি দেওয়া না থাকে তখন তুমি ঘনত্ব বা অন্য যেগুলো বের করা যায় সেদিকে তাকাইতে হবে। তো বের করলাম কোনটার ব্যাপন হার বেশি, এবং বলছি কোন গ্যাসটি আগে সি পাত্রে পৌঁছাবে। তো সি পাত্র আমাদের এখানে আঁকা ছিল, সি পাত্রে পৌঁছানোর জন্য কী করতে হবে, যে একইভাবে ব্যাপন হারটা লক্ষ্য করতে হবে, যার ব্যাপন হারটা বেশি সে আগে চলে যাবে। তার মানে এরকম যদি কথাবার্তাগুলো আসে, আমরা সেম একই জিনিসই করবো, যে কার ব্যাপন হারটা বেশি কার ব্যাপন হারটা কম সেটা বুঝবো কীভাবে, আণবিক ভর থেকে আণবিক ভরটা কম হলে ব্যাপন হারটা বেশি হবে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো এইটুকু যদি আমরা জিনিস কাভার করতে পারি, ইনশাল্লাহ আমরা দেখবো যে এই বারটা কিন্তু প্রচুর আমাদের আসবে। আমাদের আরও থাকবে হচ্ছে ডালটনের আংশিক চাপ, আর হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস, ওইটুকু তো আমাদের খুবই ছোটো পার্ট, তো আমরা একসাথে করে ফেলতে পারবো না, সমস্যা নেই। ততক্ষণ তুমি এই যে এই ব্যাপন হারের যে এই পার্টটুকু, আণবিক ভর বের করা বা গতিশক্তি সিআরএমএসটুকু জাস্ট একটু বলে রাখি, এটা খুবই সহজ। তাই আমরা জানতাম কি গতিশক্তি সমান কী লেখা যায়, 3/2 PV। আমরা জানতাম গতিশক্তি সমান লেখা যায় 3/2 nRT। এটা আমাদের খুবই সহজ একটা ব্যাপার, জাস্ট মাথায় রাখতে পারি। তবে শুনে রাখো, ইকে সমান 3/2 PV যখন লিখবো, চাপের মানটা অবশ্যই এবং অবশ্যই প্যাসকেলে হবে, আয়তনের মান অবশ্যই মিটার কিউবেই বসাইতে হবে না, কিন্তু অঙ্ক হবে না। খেয়াল রাখবা, প্যাসকেলে বসাইতে হবে, মিটার কিউবে বসাইতে হবে না, কিন্তু ভুল। কারণ কি, ইকে গতিশক্তি একক জুল, তাহলে জুল এককে বসাইতে হবে, এসে এককে বসাইতে হবে, প্যাসকেল মিটার কিউবে বসাইতে হবে। আর 3/2 nRT আগের মধ্যে কাহিনী, এর মানে মূল সংখ্যা, আর মানে গ্যাস ধ্রুবক, আরটি হচ্ছে তাপমাত্রা। তবে এইখানে ইকের ক্ষেত্রে আর এর আমরা দুইটা মান বসাইতে পারবো না, চাইলে বসাইতে পারবো না। আমাদের যেটা করতে হবে যে শুধুমাত্র একটা মানই বসাইতে হবে, এবং সেটা হচ্ছে R = 8.314। তার মানে আমাদের এই যে গতিশক্তির বেলায়
এইটু কিন্তু ফিক্সড, গতিশক্তি বেগে চাপ হবে প্যাসকেলে, আয়তন হবে মিটার কিউবে, আর হবে 8.314, এটু কিন্তু ফিক্সড। এটা আমরা খেয়াল রাখবো। আর একটা ছোট্ট জিনিস, এটা আমরা সবাই মোটামুটি জানি যে সিআরএমএস যখন বের করতে বলে, সিআরএমএস নির্ণয় করো বর্গমূল্য, গ্যাসের যে বর্গমূল্য গড় বর্গবেগ বের করতে বলে, তখন আমরা কীভাবে বের করি? সূত্র সবাই জানা, রোভার 3RT/m, আমরা জানি কি রোভার 3P/ρ অথবা 3PV/m। তখন এই যে আমাদের যে সিআরএমএসের সূত্রগুলো, সেটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এগুলো দিয়ে গ নাম্বারে দেবো, কোশ্চেন দিয়ে দেয় নর্মালি, বলবে যে এই গ্যাসের সিআরএমএস বের করো, তখন তুমি 3RT/m। আর এর মান এখানে আসতে এম কাহিনী বলে দিই, এর কাহিনীটা কি যে সি এর মানটা বুঝবে কততে, আর এর মানটা বুঝবে সবসময় একটাই 8.314, অন্য কোনো কিছু বসবে না। সিআরএমএস বেগের একক মিটার পার সেকেন্ড, এসা একক, তাহলে আমরা এসা একটাই বসাবো এখানে 8.314। তার মানে গতিশক্তি আর সিআরএস বেলা কিন্তু যেগুলো ফিক্সড, চেঞ্জ করা যাবে না। আর টি তো অবশ্যই কেলভিনে। এম এর ব্যাপারটা একটু আমি তোমাদেরকে একটু ডিরেকশন দিয়ে দিই। এম হচ্ছে আণবিকভাবে ভালো, কিন্তু অবশ্যই কেজিতে, এখানে কিন্তু সবাই ভুল করে। আমাকে বলা হচ্ছে নাইট্রোজেন গ্যাস, সবাই বসা দেখি নাইট্রোজেন N2, তার মানে 28 তো গ্রাম ছিল, তো কেজি বানালে কী করতে হবে? 28/1000 শেষ, মানে কেজিতে বানায় বসাইতে হবে। পি প্যাসকেল, অবশ্যই প্যাসকেল, মানে পি চাপ, তাহলে অবশ্যই প্যাসকেল এককে, আর রো ঘনত্ব কেজি মিটার পার কিউব এককে দেওয়া থাকবে, বসাইতে হবে। তো এইটু খেয়াল রাখবা। এটিতে আমাদের নর্মালি কী করা যায়, যে গ নম্বর অঙ্কগুলোতে আসে কোনটার ব্যাপন হার বেশি, বা কোনটার গতিশক্তি বেশি, বা কোনটা গতিশক্তি কত, কোনটার সিআরএমএস বেগ কত, আমাদের কিন্তু দরকার হয়। একটু খেয়াল রাখবা। এগুলো দিয়ে তোমার স্পেশাল কথাবার্তা তেমন নাই, তুমি কিন্তু চাইলে নিজেই বুঝতে পারবা, কোনো সমস্যা হবে না। কিন্তু এইখানে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা, বিশেষ করে তোমার খেয়াল রাখতে হবে এই ব্যাপারটা। এরপরে আমরা যে পার্টটা করবো সেটা দেখবো হচ্ছে যে ডাল্টনের আংশিক চিত্র দেখে ফেলবো, এটা আমাদের ছোটো একটা পার্ট, এবং পাশাপাশি যে আমাদের বাস্তব গ্যাস নাকি আদর্শ গ্যাস, এই যে ব্যাপারগুলো, বাস্তব গ্যাস থেকে বিচ্যুতির কারণ, আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির কারণ, এই যেগুলো আলোচনা করলেই কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল অনেক সহজেই অ্যান্সার করতে পারবো আশা করা যায়। তো তোমাকে অবশ্যই একটু বাসায় এফোর্ট দিতে হবে, টেস্ট পেপারটা সলভ করতে হবে। আপাতত তোমরা বাসায় টেস্ট পেপার দেখো, তো এটা তোমাদের জন্য এফেক্টিভ হবে। আর তোমাদের যেহেতু হচ্ছে 2 তারিখ থেকে পরীক্ষা, 29, 30, 1 এই 3 দিন তোমরা ফিজিক্স প্রথম পত্র রাখবা। আর তার আগে 2-1 দিন তোমরা এক কাজ করো, এই জিনিসগুলো একটু পড়াশোনা করো, একটু আগে রাখো, কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা আগে রাখো, কারণ বন্ধ নাই যেহেতু। তো এই কাজগুলো তোমরা চাইলে করতে পারো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ভাইকে অনেক সাপোর্ট করো, আর ভাইয়ের জন্য তোমরা অনেকেই দোয়া করো, তো এই জন্য তোমাদের প্রতি আসলে শুকরিয়া। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর খুব শীঘ্রই আমরা কিন্তু এই পার্ট, আমাদের এই পরিবেশনের পার্ট 2 দিয়ে দিচ্ছি তোমাকে। তাহলে কিন্তু দেখো, আমি তোমাদের জন্য ফিজিক্স প্রথম পত্রের 2 এবং 10 এদের অধ্যায় করাই দিছি। ইনশাল্লাহ তুমি যদি ভালো করে দেখো ওগুলা এবং টেস্ট পেপার করো, তুমি ইজিলি 2টা কোয়েশ্চেন পাবা ফিজিক্স প্রথম পত্র পরীক্ষায়। আর দেখি তোমাদের ফিজিক্স প্রথম পত্রের পরীক্ষার আগে আমি তোমাদেরকে আরও ফিজিক্স প্রথম পত্র নিয়ে আরও কিছু প্রোভাইড করবো। তারপর ফিজিক্স দ্বিতীয় পত্র, আমি দ্বিতীয় তোমাকে দেখাইছি আমার মধ্যে 7-8, তোমাদের তাপ গতিবিদ্যারও দেখাই দেবো। ফিজিক্স দ্বিতীয় পত্র পরীক্ষার আগে বন্ধ আছে, সমস্যা নেই, টাইম পাবা, একটু দেখতে পারবা। তারপর আমি অ্যাটলিস্ট কিন্তু 2টা অধ্যায় করাই দিছি 7 আর 8, মানে অ্যাটলিস্ট যারা পড়াশোনা করে নাই 2টা অধ্যায় পড়ে হলেও যাইতে পারে। তারপরে কেমিস্ট্রি প্রথম পত্রে দেখাই দিচ্ছি আমি কী গুণগত রসায়ন, তোমাকে মোটামুটি সব দেখাইছি, 2টা কোশ্চেন আসবে এখান থেকে। আমাদের আছে হচ্ছে রাসায়নিক পরিবর্তন, 2টা কোশ্চেন দেখাইছি, 2টা টাইপের কোশ্চেন দেখাইছি, 2টো প্রশ্ন আমাদের পরীক্ষা আসবে, যেটুকু আসে পুরোটা দেখাইছি। তার মানে কিন্তু এই দেখো, এখন আমাদের বাকি ছিল কেমিস্ট্রি দ্বিতীয় পত্র। কেমিস্ট্রি পত্র তোমাদের বলছিলাম পরিবেশ রসায়নটা এবং আমাদের তড়িৎ রসায়নটা আগে দেখাবো, কারণ যারা আগে পড়াশোনা তেমন করে নাই তাদের জন্য বুঝতে খুবই সুবিধা হয়। অন্যগুলো ধরলে কিন্তু অনেক কঠিন হইতো, আমাদের যোগাযোগ আমরা শেষ করতে পারতাম না, টাইম লাগতো। আবার অনেকে আছে যে হচ্ছে জারণ বিজারণের অধ্যায়টা একটু বা পরিমাণগত রসায়ন একটু কম বুঝি, তোমরা দেখলাম অনেকেই পরিমাণগত রসায়নের কথাটা বলতেছিলাম। তো দেখি তোমাদের দ্বিতীয় পত্রের আগে তো বন্ধ আছে, আমরা করতে পারি কিনা। তো আমাদের কাজ ছিল পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন অলরেডি ডান, আমরা আপলোড করে ফেলছি 2টা পার্টি। এবং আমাদের বাকি থাকলো হচ্ছে পরিবেশ রসায়ন, পরিবেশনের পার্ট 1 তো হয়ে গেলো, পার্ট 2 আসতেছে। তো পার্ট 2 দেখলে অ্যাটলিস্ট আমাদের প্রত্যেক সাবজেক্টের 2টা কিন্তু অধ্যায় কিন্তু অ্যাটলিস্ট আমি তোমাদেরকে খুব প্রোভাইড করার চেষ্টা করছি আসলে। তো তোমাদের যদি উপকার হয় তো ভালোই লাগবে, তোমাদের উপকার হলে ভাইয়াকে অবশ্যই জানাতে ভুলবা না। ভাইয়ের জন্য দোয়া করবো প্রত্যেকবারের মতো, তোমাদের জন্য সবার জন্যই শুভকামনা। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখাবে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।